সুপ্রদর্শক, করোনা মহামারীকে ঠেকে দেওয়ার জন্য সরকারের দিক থেকে যেসব বিধি নিষেধ আরোপ করা হয়েছে তা অনেকের ভেতরেই মানার বিষয়ে অনীহা রয়েছে। এমনকি বিভিন্ন পেশাজীবী এবং ব্যবসায়ী বা বিভিন্ন সংগঠনের তরফ থেকে তাদের নেতারাও বলছেন যে জীবন জীবিকা টানাপোড়েনে এসে তারা জীবিকার দিকে লকডাউন না দিয়েই থাকতে চান। কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে করে একটি লকডাউন দরকার সংক্রমণের হার কম রাখার জন্য। এমন যখন পরিস্থিতি বাংলাদেশে বিশেষ করে জীবন এবং জীবিকা টানাপোড়েনে এসে সিদ্ধান্ত নেওয়ার দায়ভার সরকারের উপরই পড়ছে এবং সরকার একটি কঠোর বিধিনিষেধ যা লকডাউন নামে জনপ্রিয় হয়েছে আরোপ করেছে এবং বলা হচ্ছে যে এবার তা বাস্তবায়ন করার জন্য দরকার হলে সেনাবাহিনী পর্যন্ত নামানো হবে। তাহলে আসলে আমাদের পরিস্থিতি এখন কেমন? আমরা জীবন জীবিকার টানাপোড়েনের কোন জায়গাতে অবস্থান করছি? এই লকডাউনের জীবন জীবিকা কি পর্যায়ে থাকবে? এইসব নিয়ে আলোচনা করব আমরা। এসএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে আমাদের আমন্ত্রিত অতিথি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আল মিন্টু। আমাদের সঙ্গে রয়েছেন বিজেএমইএ, এটি তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন, এর সাবেক সভাপতি জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতি বিশ্লেষক পিডব্লিউসি বাংলাদেশের পার্টনার জনাব মামুন রশিদ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই জনাব আব্দুল আল মিন্টু, আপনাকে দিয়েই। ঠিক এই মুহূর্তে আসলে উপায় কি আমাদের সামনে? আমরা আমাকে দিয়ে শুরু করলেন, এখানে তো আমাদের বিশ্লেষক আছে মামুন সাহেব, ওনাকে দিয়ে পারতেন, সিদ্দিক সাহেব। যাই হোক, প্রথম কথা হলো এটা একটা এখন কথাই আমি বলবো যে যদিও এখন টিকা বের হয়েছে কিন্তু আমরা তো ওই পর্যায়ে টিকা দেওয়া সম্ভব হয় না এখনো, যেখানে আপনি বলতে পারেন যে একটা গ্রেট মেজরিটির একটা ইমিউনিটি গড়ে উঠছে এগেইনস্ট দ্য কোভিড। তো সেক্ষেত্রে যখন কোভিড এর একটা ওয়েভ আসে, সেই ক্ষেত্রে বিদিন লকডাউন একটা মানে কি বলে এটাকে, এটা একটা ওয়ান সিস্টেম টু রিডিউস দ্য ইনফেকশন, অথবা এটাকে স্প্রেড যেন না হয়। তবে আমার মনে হয় লকডাউন যে অর্থে অন্যান্য দেশে প্রচলিত বা এটার মিনিং, সেটা লকডাউন না বলাই ভালো, এটা বিধিনিষেধ বলাই ভালো। বিকজ লকডাউন বলা মানে হলো আপনি ঘর থেকে বেরোতে পারবেন না একদম, বাট যখন আপনি এটাকে শিথিলতা দেখান তখন এটাকে যদি আমরা লকডাউন বলেন, এই কথাটা পুরোপুরি মানে ডাজন্ট রিফ্লেক্ট যে রিয়েল আপনি কি চান বা কি বলতে চান। যেমন এখানে কিছু কন্ট্রাডিকশনও আছে, যেমন মনে করেন আপনি কাঁচা বাজার খোলা রাখছেন 9টা থেকে 5টা, আবার বলছেন কেউ জরুরি কাজ ছাড়া বেরোতে পারবেন না। অর্থাৎ জরুরি কাজের একটা ডেফিনেশন দেওয়া আছে। যদি ওষুধ কিনতে হয় ওষুধ কিনতে যাবেন, যদি কারো কেউ মারা যায় আপনি ওই জানাজা পড়তে যেতে পারবেন, এরকম 2-3টা দেওয়া আছে। বাট এখানে আপনি বাজার করতে যাবেন এটা কিন্তু লেখা নাই। তাহলে এটা তো আমার কাছে মনে একটা কন্ট্রাডিক্টরি, আপনার মানুষকে একটা বিভ্রান্তিতে ফেলে দিচ্ছেন আপনি। 1 2 নম্বর হলো যে তো আপনি কাঁচা বাজার খোলা থাকেন কার জন্য, যদি মানুষ না যেতে পারে। এখন সেজন্য আমি মনে করি যে এটাকে বিধিনিষেধ বলা ভালো। আবার বিধিনিষেধের ভিতরে যেন কোনো কনফিউশন না হয়। যেমন আপনি বলছেন যানবাহন চলবে না মানে যাতায়াতের জন্য, কিন্তু পণ্যবাহী ট্রাক চলতে পারবে, ভালো। তো আমাদের দেশে তো এখন পণ্যবাহী জাহাজের উপরে আপনি মানুষ দেখেন, আজকে নিউজ পেপারে অনেকগুলো ফটো আছে। তাহলে বলা উচিত ছিল যে পণ্যবাহী জাহাজে ড্রাইভার কর্তৃক কোনো মানুষকে নেওয়া যাবে না আনলেস ইমার্জেন্সি, যেমন বাড়ি থেকেও মারা যাচ্ছেন বা মুখ্যমন্ত্রী। তো এই কন্ট্রাডিকশন গুলো যতক্ষণ পর্যন্ত ঠিক না করা হয়, এটা মানুষকে কনফিউজ করতেছে, মানুষকে বিভ্রান্তি করতেছে। যে উদ্দেশ্যে এটা করা হচ্ছে, উদ্দেশ্য যতই মহৎ হোক কিন্তু উদ্দেশ্য সাধন হওয়ার সম্ভাবনা কম। এর সাথে আপনি আসেন জীবিকার ব্যাপারটা, এটাও সত্যি কথা। বাংলাদেশে যেসব মানুষ দিনে এনে দিনে খায় তাদের সংখ্যা তো কত নাম্বার এখন তো জানেন না। একসময় বলা হতো মিনিমাম 30% দিনে আনে দিন খায়। এখন তো করোনা কালীন গত 1-1.5 বছরের ফলে এই নাম্বার নিশ্চয় অনেক বেড়ে গেছে। তো এখন যারা দিনে আনে দিন খায় ওদেরকে যদি আমরা লকডাউন করেন তাহলে ওদের জীবিকার ব্যবস্থাটা কি, এটাও একটা নির্মম সত্য কথা। অতএব
জীবন এবং জীবিকা দুটার যেরকম একটা এক ধরনের মানে এমন ভাবে আপনার করতে হবে যেন মানুষগুলা না খেয়ে মারা যায়। তো কেউ যদি কেউ কোভিডে মারা গেল, কেউ না খেয়ে মারা গেল, এটাও তো ঠিক না। তো এই দুটার ভিতরে এক ধরনের একটা কম্প্রোমাইজ দরকার, যার জন্য ধরেন ইন্ডাস্ট্রি গুলা খোলা রাখা হয়েছে। বাট ইন্ডাস্ট্রি গুলা যখন খোলা রাখা হয়েছে তখন কিন্তু এটা কিন্তু ন্যায় অর্থনীতির জন্য, সেই সাথে যারা চাকরি করে তাদের জীবিকার জন্য। বাংলাদেশে কত শতাংশ লোক টোটাল ফর্মাল সেক্টরে চাকরি করে, সব মিলাইলে আবার 20 থেকে 22% হবে। বাকিগুলোতে ইনফর্মাল সেক্টর, যেমন ফেরিওয়ালা, রাস্তার ধারে যারা বিক্রি করে বা যারা বাজারে শাকসবজি বিক্রি করে, এরা তো মানে দিনে আনে দিন খাওয়ার মতোই। তো এখন এই বিধিনিষেধের আমার মনে হয় যদি আপনি দোকানেই খোলা রাখেন, মানে শাকসবজির দোকান, তাহলে আপনি ক্রেতাকেও যেতে দিতে হবে। এখন বলছে ক্রেতা কোনোভাবেই বের হতে পারবে না, 3টা কারণ দেখা যায় এই জন্য বের হতে পারবে। তো কিন্তু অতএব ক্রেতা যদি বের হইতে না পারে, আপনি ওই দোকানগুলো করার জন্য বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আমার মতো আপাতত এখানে রাখি। উনি সিদ্দিক সাহেব আছেন, উনি আমার থেকে অনেক বেশি বুঝেন। মামুন সাহেব তো আছেই, উনি লেখালেখি করেন না, মানুষ ওনারা বলুক, তারপরে আমি আবার ইনশাল্লাহ। যে আমি আপনার কাছে আবার আসবো। জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, দোকান মালিক সমিতির সভাপতি সেদিন বলছিলেন যে যখন তিনি দেখেন যে অন্য অনেক কিছু খোলা, তখন তাদের ক্ষোভ হয় কেন তাদের দোকানপাট বন্ধ থাকে। বিশেষ করে গার্মেন্টস প্রসঙ্গটি সবারই মুখে মুখে আছে, কি বলবেন আপনি? না, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আর আমাদের সাথে আরো দুজন আলোচক আছেন, তাদের সবাইকে। প্রশ্নটা হলো যে আপনি প্রথমত যে এটা আমরা কিন্তু সবাই এই দেশের মানুষ, আমরা আমার সেক্টর নিয়ে ভাববো বা আমি আমার কথা নিয়ে ভাববো, এটা কিন্তু এই সময়ে কিন্তু কোনোভাবেই এটা প্রযোজ্য হওয়া উচিত না। কারণ আমরা যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে আমাদেরকে কি কি করতে হবে সেই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এখানে দোকান মালিক সমিতির হেলাল সাহেব যদি বলেন যে গার্মেন্টস সেক্টর খোলা রয়েছে কেন, সেই জন্য আমার দোকান খোলা থাকতে হবে। আপনি একটা সার্ভেতে দেখছেন সবচেয়ে বেশি এই কোভিড কিন্তু ছড়ায় দোকান এবং ট্রান্সপোর্ট, তাহলে সেই দুইটা আমাদেরকে বন্ধ রাখতে হবে। গার্মেন্টস খাত নিয়ে গত বছর যখন প্রথম কোভিড হয় তখন অনেক আলাপ আলোচনা হয়েছে, তারপরে যখন আমরা গার্মেন্টস রিস্ক নিয়ে খুলেছি এবং খোলা রেখেছি তখন কিন্তু আমাদের এই গার্মেন্টসে কোনোভাবেই কোনো সমস্যা হয়নি আজ পর্যন্ত। আমরা যথেষ্ট এই সেক্টরটা যথেষ্ট সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে তারপরে কিন্তু পরিচালনা করা হয়। তার কারণ একটা সুবিধা আছে যে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় মাস্কের উপরে। সেই মাস্ক কিন্তু গার্মেন্টস খাতে অনেক আগের থেকেই ব্যবহার করা হতো, যার জন্য এই সেক্টরে স্বাস্থ্যবিধিটা মানাটা অনেকটা সহজ হয়েছে। কারণ আমাদের শ্রমিকরা, আর এই 40 লক্ষ শ্রমিক একটা খাতে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাইলে বরঞ্চ তারা বিভিন্ন জায়গায় যাবে, আড্ডা মারবে, মানুষের সাথে মিশবে, তাতে আরো কোভিড ছড়ানোর সম্ভাবনা বেশি ছিল। বরঞ্চ তারা যে একটা ভালো জায়গার মধ্যে এসে ফ্যাক্টরিগুলো, আজকালকার ফ্যাক্টরিগুলো আপনি জানেন যে আমাদের ফ্যাক্টরিগুলো ম্যাক্সিমাম গ্রিন ফ্যাক্টরি বা এই অ্যাকর্ড অ্যালায়েন্সের পরে 100% কমপ্লায়েন্সের আওতায় পরিচালনা করতে হয়। সেই জন্য কিন্তু এই ফ্যাক্টরিতে খুবই সুন্দর পরিবেশে তারা কিন্তু আসে যায় এবং তাদের দুইটা জিনিস, সেটা হলো হ্যান্ড ওয়াশ এবং টেম্পারেচার মাপা এবং তাদের মাস্ক পরা, এই 3টা জিনিস কিন্তু খুব ভালোভাবেই তারা পালন করে। সেই জন্য আমি শুধু গার্মেন্টস খাত নিয়ে বলবো না, এটা রপ্তানি খাত খোলা রাখা হয় বিভিন্ন সময় এই জন্য যে রপ্তানি খাত বিদেশে আর একটা কাউন্টার পার্টের সাথে ব্যবসা করে। সে যদি আমাদের মতো দেশে, আমরা এখনো কিন্তু এত বছর পরেও আমরা কিন্তু টোটাল এক্সপোর্টের পৃথিবীর টোটাল ইম্পোর্টের আমরা মাত্র 6-7% এক্সপোর্ট করি। তো এই 6% এক্সপোর্ট যদি আমাদের এখান থেকে কোনোভাবে কিছু অংশও চলে যায় এইসব কারণে, তাহলে কিন্তু সেটা আর ফেরত আসবে না। কারণ আমাদের মতো দেশে ফেরত না আসলেও বাইরের কিছু যায় আসে না, কারণ যেখানে কটন নাই, যেখানে টেক্সটাইল আমাদের ওই রকম ব্যাকওয়ার্ড লিঙ্কেজ গড়ে ওঠেনি, তো সেখানে তো অত সমস্যা থাকার কথা না। সেই জন্য আমরা ভয় থাকি সবসময় যে আমাদের দেশ থেকে যাতে ব্যবসাটা চলে না যায়, আরো আসে। এই জন্য রপ্তানি খাতকে সবসময় সরকার প্রাধান্য দিয়ে আসে এবং শ্রমগণ ইন্ডাস্ট্রিকে প্রাধান্য দিতেই হয়।
সেটাই কথা। আর দোকান সেটা যদি খোলা রাখা যাইতো, গত ঈদের আগে যেমন দিয়েছিল খুলছে, কিন্তু সেখানে তো তারা এই এই স্বাস্থ্যবিধি মানতে পারে না, তারা তো মানানোর চেষ্টাও করে না। যদি ওইভাবে যে সেক্টর স্বাস্থ্যবিধি মানাতে পারবে, যেমন ট্রান্সপোর্টও খুলে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানেও স্বাস্থ্যবিধি মানতে পারে নাই। তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে যে লোক রাস্তা থেকে উঠে যায়, আমি যদি না উঠাই তাহলে কিভাবে উঠবে, সেইটা নিজে আসলে এখানে বিভিন্ন রকমের কন্ট্রোভার্সি আছে। তবে আমি মনে করি যে এগুলা একজন আরেকজনের দোষ দিয়ে বা কি দিয়ে লাভ নেই। মূল বিষয় হলো যে আমাদের দেশকে কিভাবে রক্ষা করা যাবে, আমাদের দেশকে কিভাবে কোভিড মুক্ত করা যাবে, সেটা কিন্তু আমাদের সবাই এগিয়ে আসা উচিত। সেই জন্য দরকার হইলো সবাই এই যে স্বাস্থ্যবিধি মানাটা। লকডাউন বা জোর করে আর্মি নামিয়ে বা পুলিশ দিয়ে কিন্তু এটা সম্ভব না। 17 কোটি লোকের দেশ আমরা, এত ছোট একটা দেশে এত ঘনবসতি, সেখানে কি আমরা প্রতিটা লোককে এইভাবে কি করা সম্ভব? যে গ্রামে গঞ্জে কত জায়গায় মানুষ মানুষ সব জায়গায় মানুষ। তো সেইখানে আমার মনে হয় যে আজকে প্রায় 16 মাস আমরা অতিক্রান্ত করতে যাচ্ছি। এই সময় এসে দেখা যাচ্ছে যে আমাদের এখানে সবচেয়ে ভয়াবহ অবস্থা, সবচেয়ে সিরিয়াস অবস্থা এখন বিরাজ করছে। এই সময় যদি আমরা না বুঝি, যেমন 3-4 দিন আগে যখন লকডাউনের কথা আসলো, সাথে সাথে দেখা গেল যে মানুষ কিভাবে দেশে গ্রামের দিকে চলে যাচ্ছে। এই যে মানুষের কোন রকমের কোনো সেন্স নাই। কারণ আগে না হয় মানুষ গ্রামের দিকে গেছে, তার কারণ হইলো গ্রামে তখন গ্রামে গঞ্জে শোনা গেছে যে কোনো কোভিড নাই, অতএব তারা গেছে। কিন্তু গিয়ে দেখেন তারা এটা গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়িয়ে গেল। এখন কি হয়েছে, সারা বাংলাদেশের একটা হুমকির মুখে ফেলে দিছে। তো এইটা আমরা নিজেরাই তো মানি না, আমাদের চরিত্রটাই তো আমরা ঠিক করি না। এটা তো সরকারের পক্ষে সম্ভব না, পুলিশের পক্ষে সম্ভব না, আর্মির পক্ষে সম্ভব না। এখানে সম্ভব হলো একমাত্র নিজে নিজে যদি সংশোধন, নিজে নিজে সংশোধন না হইলে তাহলে আমাদের জন্য কিন্তু কঠিন একটা সিচুয়েশন অপেক্ষা করতেছে। এখানে আমি বলবো যে আমরা বলি হসপিটালে আইসিইউ নাই, হসপিটালে বেড নাই। হসপিটাল কি কোভিড সিচুয়েশন মনে করে কি মানুষ হসপিটাল বানিয়েছিল? তা তো না। এটা সব পৃথিবীতে সব জায়গায় হয়েছে। উন্নত বিশ্বে ইংল্যান্ডের মতো জায়গায়ও হসপিটালে বেড ছিল না, ইটালির মতো জায়গায় লোক ফেরত দিতে হয়েছে, স্পেনের মতো জায়গায় স্টেডিয়ামে আপনার কোভিড হসপিটাল নির্মাণ করতে হয়েছে। তো সেই জন্য আমি বলবো যে সবার আগে দরকার আমাদের ঐক্যবদ্ধ হওয়া এবং ঐক্যবদ্ধভাবে এটাকে মোকাবিলা কিভাবে করা যায়, একজন আরেকজনের দোষ না দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে আমাদের চরিত্রটা বদলাতে হবে। আমাদেরকে যেটা দেখেন, গত রোজার ঈদের আগে মাননীয় প্রধানমন্ত্রী বারবার মানুষকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আপনারা কেউ এই স্বাস্থ্যবিধি না মেনে কেউ বাইরে যাবেন না। কিন্তু এতবার বলার পরেও আমরা কিন্তু শুনলাম না। দেশের প্রধানমন্ত্রীর কথাটা পর্যন্ত আমরা শুনতে বাধ্য না। এই যে আমাদের অবস্থা। আবার এখানে যদি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো রকমের কোনো কিছু করা হয়, তখন আবার সেটা নিয়ে মিডিয়ায় বিভিন্ন রকমের লেখালেখি হয়, বিভিন্ন কথা হয় যে এই রকম করছে, এই করছে, সেই করছে। যেটা আমরা দেখেছি প্রথম লকডাউনের সময় একজন ইউএনও যখন একজন লোককে শাস্তি দিয়েছিল, সেটা আমাদের কাছে খুব খারাপ লেগেছে। কিন্তু আমার কথা হলো যে সে কিন্তু ইউএনের কিন্তু দোষ নাই আমি মনে করি এখনো। সে কিন্তু তাকে যেটা বলা হয়েছে, যেটা আইন ছিল, কথা ছিল, সেটাই সে কিন্তু পালন করেছে। এখন আমি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমি আইনও পালন করতে পারবো না, আবার আমি সাধারণ জনগণ আমি আইন মানবো না, তাইলে আমরা সরকার কি করবে? এখানে আমাদের সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এইটা মোকাবেলা করার জন্য যা যা করণীয় সেটাই করা দরকার। জি, আপনার কাছে আবারও আসবো জনাব মামুন রশিদ। সাধারণ মানুষকেও সচেতন হয়নি, আবার বলা যায় করাও যায়নি, কিন্তু পরিস্থিতি খারাপই হচ্ছে। তাহলে জীবন জীবিকার এই টানাপোড়েনে এখন বাংলাদেশ কি করবে? দেখুন, সুন্দর বলেছেন জনাব আব্দুল আওয়াল মিন্টু এবং জনাব সিদ্দিকুর রহমান। কিন্তু ভালোভাবে ঐক্যমনিকাটি হয়েছে। কোভিড কিন্তু একটা স্বাস্থ্য সমস্যা। যেখানে জনাব সিদ্দিকুর রহমান শেষ করলেন, ওখানে আমি শুরু করতে চাই। সেটি হচ্ছে যে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তো আমরা আগে প্রস্তুত ছিলাম না। এখন আগে প্রস্তুত ছিলাম না সেটা না বলে গেল 16 মাসে আমাদের প্রস্তুতিটুকু কতটুকু, এটা হচ্ছে আমরা সরকার কিংবা চিকিৎসা ব্যবস্থা কিংবা স্বাস্থ্য ব্যবস্থার যারা কর্ণধার তাদের কাছ থেকে আমাদের আকাঙ্ক্ষা। 16 মাস আগে না হয় প্রস্তুত ছিল না,
স্পেনও ছিল না, উনি উদাহরণ দিয়েছেন ইটালি ছিল না, যুক্তরাজ্য ছিল না, ওয়েল অ্যাকসেপ্টেড। কিন্তু তারপরে কিন্তু কোঅর্ডিনেশনটা আমাদের এখানে যেভাবে ফেল করেছে, অন্য দেশে কিন্তু এরকম ফেল করেনি। আমাদের কিন্তু নিঃসন্দেহে মনে আছে আমরা এখন ডেল্টা ভেরিয়েন্ট নিয়ে আমরা হুমকির মুখে। এই ডেল্টা ভেরিয়েন্ট যেখানে উৎপত্তি হলো ভারত, সে ভারত কিন্তু অত্যন্ত হিমশিম খাচ্ছিল। কিন্তু আপনি সেই দেখেন সেই ভারতে কিন্তু যেহেতু তারা একটা প্রযুক্তি হোক, সেখানে চিকিৎসা ব্যবস্থা হোক, সরকার হোক, কিংবা যেটা জনাব সিদ্দিকুর রহমান বললেন, সকলের একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা, এমনকি নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের কাছ থেকে আমরা যে ব্যাপক সাপোর্ট দেখেছি, আমরা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত নন রেসিডেন্ট ইন্ডিয়ান বা যুক্তরাজ্যে বসবাসরত, জার্মানিতে বসবাসরত, তাদের সামগ্রিক একটা প্রচেষ্টায় এবং রাজনৈতিক দল, সরকার এবং চিকিৎসক সমাজ, এমনকি গণমাধ্যম, আজকে কিন্তু ভারতে কিন্তু বেশ কয়েকদিন যাবৎ ভুর যে একটা সীমা রয়েছে, যে 5% নিচে কিন্তু ইনফেকশন চলছে। সেই ক্ষেত্রে আমরা সবকিছু ওপেন করে দিতে পারি। 5% নিচে যদি 2 সপ্তাহের বেশি থাকে, সেটা কিন্তু ভারত সেটা পেরুচ্ছে সেই অবস্থাটা। তারপরেও কিন্তু ভারত অত্যন্ত সাবধান। কেন? এখন একদিকে হচ্ছে সিঁদুরে গরু মেঘ পরা গরু সিঁদুরে মেঘ দেখে ডরায়, সুতরাং সেই ক্ষেত্রে ঘর পড়া গরু, সেই ক্ষেত্রে ভারত বলছে তৃতীয় ওয়েভ আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরও মাননীয় প্রধানমন্ত্রী, মানুষ শুনুক আর না শুনুক, সেটা হচ্ছে উনি বলেছেন যদি মাত্রাধিক বেড়ে যায় আমাদের সংক্রমণের হার, তাহলে আমাদেরকে বৃহত্তর একটি লক্ষ্যকে সামনে রেখে কিছু স্যাক্রিফাইসের জন্য তৈরি হতে হবে। এই কারণেই কিন্তু আমরা এখন জীবিকার চাইতেও 7 দিনের জন্য প্রাথমিকভাবে, যেটা আমরা অতীতে ব্যর্থ হয়েছি, আমরা 7 দিনের জন্য লকডাউনকে সমর্থন করছি এবং আমরা সেটা মনে করছি একটা সর্বাত্মক লকডাউন এবং করতে হবে। সেই ক্ষেত্রে আমি জনাব আব্দুল আল মিন্টুর সাথে একমত যে এই লকডাউনের ক্ষেত্রে জনগণকে কিংবা সামগ্রিক স্টেক হোল্ডারদেরকে আমাদের কিন্তু সম্পৃক্ত করতে হবে। সেই ক্ষেত্রে যদি কনফিউশন থাকে, এটা কিন্তু উচিত না। আমি কিন্তু হোয়াট এ কোইন্সিডেন্স, আমি কিন্তু অফিসে আমার অ্যাডমিন হেডকে জিজ্ঞাসা করছিলাম যে কাঁচা বাজার খোলা থাকবে, আমি যদি কাঁচা বাজারে যাই, হোয়াট এ কোইন্সিডেন্স জনাব আব্দুল আল মিন্টু, থ্যাংক ইউ সো মাচ, যে আমি কাঁচা বাজারে যদি যাই, আমি যদি হেঁটেও যাই কাঁচা বাজারে, আমি আসার সময় যখন অনেক কিছু কিনবো, আমি কিভাবে আসবো? আমার বিজনেস সার্ভিস হেড কিন্তু খুব কনফিউজ ছিল। সে বলেছিল স্যার ইট মিনস আপনাকে রিক্সা দিতে চলবে, আপনি রিক্সায় ফিরবেন। সো আমিও কিন্তু কনফিউজ। আমি সাধারণত ইদানিং কালে রিক্সায় চড়ার অভিজ্ঞতা হয়নি, সেই ক্ষেত্রে আমি কিভাবে রিক্সায় চড়বো, কতটুকু আমি রিক্সা আনতে পারবো, আমাকে পুলিশ বাহিনীর সদস্য মহোদয়রা কি প্রশ্ন করবেন, আমি কিন্তু একটা কনফিউশন রয়েছে। সেক্ষেত্রে আমরা যেহেতু সময় পেয়েছিলাম বেশ কিছুদিনের, অতীত ধিমে তালে এই লকডাউনটি চলছিল, সেখান থেকে আমাদের শিক্ষা নিয়ে এই কাঁচা বাজার হোক আর হাসপাতাল হোক কিংবা ফার্মেসি হোক কিংবা যে কোনো অত্যাবশ্যকীয় কারণ হোক, এগুলোর একটু ব্যাখ্যা আরো দিলে জনমনে হতাশা কমতো। আমি আরেকটি ব্যাপারে একমত, জনাব দোকান মালিক সমিতির যে সাবেক সভাপতি যেটি বললেন, এই ক্ষেত্রে আমরা কিন্তু দোকান এবং ফ্যাক্টরি এনভায়রনমেন্ট কিন্তু এক না। আমরা দেশে দেশের অভিজ্ঞতা দেখেছি, ফ্যাক্টরি এনভায়রনমেন্টে শ্রমিকদেরকে যতটুকু অ্যাডমিনিস্টার করা যায়, যদি উদ্যোক্তারা সিনসিয়ারলি চায়, শ্রমিকদেরকে যেভাবে যদি আমরা চিকিৎসা ব্যবস্থা নিশ্চয়তা বিধান করতে পারি, আমরা যদি আমাদের অন্যান্য ব্যবস্থা, স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা যদি নিশ্চয়তা বিধান করতে পারি, ফ্যাক্টরি এনভায়রনমেন্টে যতটুকু কন্ট্রোল করা যায়, সেই এনভায়রনমেন্ট গুলো কিন্তু শপিং মল গুলাতে কন্ট্রোল করা যায় না, যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে কন্ট্রোল করা যায় না। সেই ক্ষেত্রে ফ্যাক্টরি এনভায়রনমেন্ট আর শপিং মলের মধ্যে একটি পার্থক্য করা যেতেই পারে এবং আমাদের মনে রাখতে হবে সেই ক্ষেত্রে যে এটি যাতে সর্বাত্মক লকডাউনটি যাতে সর্বাত্মক ভাবে করা হয় এবং যাতে করে সকলকে সম্পৃক্ত রেখে কনফিউজ করে না করে আমরা যাতে এটা পরিচালনা করতে পারি। আরেকটা জিনিস আমার না বললেই নয়, দেখুন কোভিড কিন্তু একটি স্বাস্থ্য চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে দেশে দেশে যে সমস্ত দেশগুলো খুলেছে, অর্থনীতিগুলো সামগ্রিকভাবে কিংবা পার্শিয়ালি খুলেছে, তার ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর ছিল ভ্যাকসিনেশন। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যর্থতাটুকু আপাত ব্যর্থতা হলেও আমাদের মানতে হবেই,
আমরা কিন্তু একটি সিঙ্গেল কান্ট্রি সোর্সিং এর উপরে নির্ভর করতে গিয়ে আমরা কিন্তু বিরাট গুফ করেছি। তারপরে আমরা চাইনিজ ভাষায় চুক্তি করতে গিয়ে, তারপরে সেটাকে আবার ইংরেজি ভাষায় ট্রান্সলেশন করতে গিয়ে বিভিন্ন ভাবে কিন্তু গুফ করেছি। তারপরে আমাদের কি চুক্তি হবে, চায়না চুক্তি করতেই পারে, এক দেশের সাথে এক রকমের চুক্তি, এক্সপ্লিসিট চুক্তি হতেই পারে, ইনক্লুসিভ চুক্তি হতেই পারে। আমরা কিন্তু দেশে দেশে দেখেছি প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট কিন্তু জনাব সিদ্দিকুর রহমান জানবেন, জনাব আব্দুল আল মিন্টু জানবেন, ব্যবসায়ী হিসাবে, ব্যবসায়ী নেতা হিসাবে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট কিন্তু দেশগুলোর মধ্যে হতেই পারে। ইট ডাজ নট মিন আমি কিন্তু পত্রিকায় লিক করে দিব যে আমি $10 কিনেছি আর একটি দেশ $13 কিনেছে, এটা কিন্তু উচিত ছিল না। এবং এটার ব্যাপারে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে যারা যারা এটা লিক করেছেন, যারা যারা চাইনিজ ভাষায় সই করেছেন, তারা চাইনিজ ভাষার চুক্তিতে যে সই করেছেন, কিসের ভিত্তিতে সই করলেন আপনারা? তাদেরকে কে এখতিয়ারটি দিল? তারা কেন এটা ট্রান্সলেশন চাইলেন না? আমি কিন্তু চাইতেই পারতাম, আমি যেহেতু ক্রেতা, আমার এলসি চায়নাতে যখন যায়, এলসি কি বলতে পারবেন যে এই ইসিবিটিসি মেনে চায়নার সাথে যখন আমি ট্রেড করি, ইম্পোর্ট করি আর এক্সপোর্ট করি, সে এলসি কিন্তু ইংরেজিতে যায়। তাহলে আমার স্বাস্থ্য মন্ত্রণালয় কেন চাইনিজ ভাষায় সেই চুক্তিতে সই করলো? এবং পরবর্তীকালে যখন এটা ইংরেজি ভাষায় রূপান্তর করতে গেল, সেটা কিন্তু পত্রিকার কাছে লিক হয়ে গেল। চায়না কিন্তু এখনো সেই ব্যাপারে খুবই দ্বিধান্বিত, অত্যন্ত সেই ক্ষিপ্ত। এই ধরনের জিনিস যাতে না হয়, এটা আমি আব্দুল আল মিন্টুর সাথে একমত। আর আমি মনে করি যে স্বাস্থ্য, এই যে ঝুঁকিটা, কোভিড ঝুঁকিটা স্বাভাবিকভাবে এটা চরম স্বাস্থ্য ঝুঁকি। এবং ডেল্টা ভেরিয়েন্টটা ভারতের পত্রিকায় হেডলাইন হয়েছে, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, এমনকি বাংলাদেশের নামে হেডলাইন হয়েছে যে ডেল্টা ভেরিয়েন্ট এখন এই সমস্ত দেশের জন্য বিরাট হুমকি স্বরূপ দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একমত এবং সর্বাঙ্গীন ভাবে একমত যে এটা আমাদের জনগণকে বাঁচানোর জন্যই। কারণ জীবন না থাকলে জীবিকা দিয়ে কি করব? জীবন যদি থাকে তাহলে আমি কিছু না কিছু ভাবে, যারা গ্রামে চলে গিয়েছে তাদের অভিজ্ঞতা কিন্তু খারাপ না, তারা গ্রামে কিন্তু মোটামুটি ধান, চাল, এই ডাল, ডিম দিয়ে কিন্তু বেঁচে ছিল। তো সেই ক্ষেত্রে আমরা যদি ফ্যাক্টরি কলকারখানা খোলা রাখি, জনাব সিদ্দিকুর রহমানের সঙ্গীদেরকে, ওনাদেরকে অবশ্যই শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে, শ্রমিকদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করতে হবে। এবং তাদেরকে শুধু তা না, তাদের যাতে প্রতিরোধকারী, স্বাস্থ্য প্রতিরোধ ক্ষমতা যাতে বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বাড়ে, চায়নার মতো, কোরিয়ার মতো, তাইওয়ানের মতো প্রয়োজনে শ্রমিকদেরকে ব্যায়াম করাতে হবে, শ্রমিকদেরকে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করাতে হবে। তো সুতরাং এই নিশ্চিত করে আমরা 7 দিনের জন্য সর্বাত্মক লকডাউনকে সমর্থন করি, কিন্তু কোনো কনফিউশন যাতে না হয়, যাতে জনগণের হয়রানি না হয়। আবার সেই ক্ষেত্রে আমার এই সমস্ত জায়গায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব, ফ্যাক্টরি এনভায়রনমেন্টে, রপ্তানি খাতে সামগ্রিকভাবে সেই দায়িত্বটাতে সরকারের সাথে যাতে মিল মালিকরা যাতে পালন করেন, সেই ব্যাপারেও তাদেরকে আহ্বান জানাবো। অনেক ধন্যবাদ। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হলো, আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক। আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব আব্দুল আল মিন্টু, জনাব মামুন রশিদ বলছেন যে জীবন না থাকলে জীবিকা দিয়ে কি করব। আবার তিনি এটিও বলছেন যেসব কারখানা খোলা রাখা হয়েছে সেখানে যেন স্বাস্থ্যবিধি ঠিকঠাক মানা হয়, অর্থাৎ জীবন যেন টিকিয়ে রাখা হয়। কি বলবেন আপনি? না, এই দুটো কথার সাথে তো দ্বিমত প্রকাশ করার কোনো অবকাশ নাই। এক নাম্বার তো আমি শুধু দু একটা কথা বলি। আনফরচুনেটলি আমার বন্ধু বলেন, ভাই বলেন, সিদ্দিক সাহেব চলে যেতে হয়েছে। তো উনি একটা কথা বলছে, আমার মনে হয় কথাগুলোর উত্তর উনি থাকলে দিলে ভালো হতো আর কি। কারণ ওনার অনুপস্থিতি দেওয়াটা আমি অশোভনীয় মনে করি। যেমন উনি বলছেন যে মানুষের কোনো সেন্স নাই। আমি মনে করি এটা মানে গড়ে এই কথাটা বলাটা অনেকের জন্য অপমানজনক হতে পারে। 2 নম্বর হলো আমাদেরকে চরিত্র ঠিক করতে হবে। এখন আমাদের জাতীয় চরিত্র, আমাদের মানুষের চরিত্র, এগুলি তো অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের নোয়াখালীতে একটা কথা আছে যে মাছের পছন্দরে মাথা থেকে।
একটা সমাজে যখন আমরা দেখি যে আমাদের রাজনীতিবিদদের চরিত্র নিয়েই অনেক কথা হয়, সেখানে সাধারণ একজন মানুষ কিভাবে তার চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাবে যে উনি খুব ভালো মানুষ, এটা খুব ডিফিকাল্ট। এই জন্য যে ধরেন আমার নামে যখন 20টা মিথ্যা মামলা হয়, বিদেশ থাকা সত্ত্বেও কোন জাজ তো কোনোদিন জিজ্ঞাসা করলেন না পুলিশকে যে ভাই এই লোকটা বিদেশে ছিল, সে কিভাবে একটা পুলিশকে হত্যা করবে, সে কিভাবে একটা বাস পড়াবে। তো এখন যদি আমি যদি প্রতিবাদ করতে যাই, তখন যদি চরিত্র নিয়ে কথা উঠে, আমার মনে হয় এটা মানে আমার নিজেরও মন খারাপ হয়ে যায়। যেটা আমাদের মামুন সাহেব বললো, আমি সিদ্দিক সাহেবের একমত একটা ব্যাপারে, যে যখন অরিজিনালি কোভিড শুরু হয় ফেব্রুয়ারি 2020 সনে, যখন সব জানাজানি হলো, বিভিন্ন দেশে অলরেডি জোরে শুরু হলো, তখন আমাদের রেডি না থাকলে ঠিক আছে, ওই কথা ইজ অ্যাপ্রোপ্রিয়েট যে আমরা তো রেডি ছিলাম না এই ধরনের একটা মহামারী। কিন্তু 16 মাস পরে এসে যদি আমরা একই কথা বলি, তাহলে এটা কিন্তু মানে নিদার অ্যাপ্রিসিয়েটেড, নট অ্যাকসেপ্টেবল আমার হিসাবে। বিকজ এই 16 মাসে উই হ্যাড এনাফ টাইম আমাদেরকে গ্রামে গঞ্জে ডিস্ট্রিক্ট টাউনগুলোতে যে হসপিটালগুলো আছে, সেই হসপিটালগুলোকে অ্যাটলিস্ট অতটুকু সজ্জিত করা আইসিইউ বা অক্সিজেন নিয়ে, যাতে করে লোক যখন এই করোনা আক্রান্ত হবে যেন তারা চিকিৎসাটা পেতে পারে। যে মরবে সে তো মরবে, এটা আমি এগ্রি করি, কিন্তু তারপরে উনি আরেকটা বলতে যে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। এটা তো আমরা সবাই চাই। একটা দেশকে যদি আপনি উন্নতির দিকে নিয়ে যেতে চান, এটা অর্থনৈতিক উন্নতি হোক বা অর্থনৈতিক উন্নয়ন হোক, উন্নতির জন্য মেবি প্রবৃদ্ধির জন্য মেবি ইউ ক্যান অ্যাভয়েড, বাট যদি আপনাকে অর্থনৈতিক উন্নয়ন করতে হয়, সেখানে একতাবদ্ধতা, সমাজে ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি বিষয়। কিন্তু সেই ঐক্যবদ্ধ হওয়ার সুযোগটা বাংলাদেশে কোথায় রাজনৈতিক ভাবে, আমি তো দেখি না অন্তত। তারপরে আমাদেরকে চরিত্র বদলাতে হবে বলছেন, কোথায় চরিত্র বদলাবো? ওই যে মাথায় তো চরিত্র ঠিক নাই, আমরা কোথেকে বদলাবো? 2 নম্বর হলো, এখানে অনেকগুলো যেমন একটা কথা বলা আছে যে যেসব জিনিস খোলা থাকবে, এত জিনিস বন্ধ করে আপনি রাজস্ব আদায় কার্যবলী খোলা রাখার কি কারণ? কে যাবে? আমি বলি সরকারি অফিস বন্ধ, আধা সরকারি অফিস বন্ধ, বেসরকারি অফিস বন্ধ, স্বায়ত্তশাসিত অফিস বন্ধ। যদি সব অফিস বন্ধ হয়, তাদের রাজস্ব আদায় কার্যবলী কিভাবে, রাজস্ব আদায়টা কোত্থেকে আসবে, কে দিবে এটা? তো এই যে এই কথাগুলো লেখেই তো যত রকমের বিভ্রান্তি সৃষ্টি করে। তারপরে ব্যাংকও খোলা থাকবে। এখন ব্যাংক খোলাতে এটা বলে না যে ব্যাংক 9টা থেকে 5টা, এটাও বলে নাই। তো আপনার ব্যাংক খোলা, কাঁচা বাজার খোলা, আবার বলতে যে আমরা ঘর থেকে বের হইতে পারবো না, আমি তো হিসাব মিলাইতে পারি না। তারপরে আপনি আসেন 2-3টা জিনিস আরো, সেটা হলো যেটা মামুন সাহেব বলছে যে না আমরা হসপিটালগুলোকে সজ্জিত করতে পারছি, বিকজ এভরিবডি নোজ যে বাই কোভিডের ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, কোন দেশে থার্ড ওয়েভ আসতেছে এখন। তো যখন প্রথম ওয়েভটা গেল, আমাদের বহু দেশে কিন্তু সেকেন্ড ওয়েভ আসতেছিল। তো আমরা কয়টা হসপিটাল বেড রেডি করেছি উইথ দ্য আইসিইউ, কয়টা হসপিটালে আমরা এই অক্সিজেন সাপ্লাই এর যে কনসেন্ট্রেটর আছে, এটা আছে, সেটা আছে, আমরা করছি, এটা খুবই কম। যার জন্য আপনার এই বিভিন্ন জেলাতে কিন্তু এখন লোক বেশি মরতেছে দেন ঢাকা। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো এত কিছু আপনি লিখছেন, কোথাও কি লিখছেন যে বর্ডার বন্ধ থাকবে? এটার উৎপত্তি কোথায়, এই ভেরিয়েন্ট, এটা তো আমাদের সবাই জানা আছে। কেন বলা হলো না যে আমাদের বর্ডার পুরোপুরি বন্ধ? তো তার মানে এটা পড়লে কঠোর বিধিনিষেধ যদি আপনি পড়েন, তাহলে বোঝা যাবে যে আমাদের বর্ডার খোলা। তো বর্ডার যদি খোলা থাকে, এই ভেরিয়েন্ট তো ঢুকবেই বাংলাদেশে, যার ফলে আজকে খুলনা বা যশোর বা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এই জেলাগুলোতে বেশি লোক মারা যাচ্ছে, বিকজ একদিক দিয়ে সুব্যবস্থা করা হয় নাই হসপিটালের বা মানে স্বাস্থ্য সেবার জন্য, অন্য দিক দিয়ে নিচে বর্ডার খোলা, নাহলে এত লোক সেখানে আক্রান্ত কেন হচ্ছে? সো বিধিনিষেধ ঠিক আছে, বিধিনিষেধ দিয়েই আমাদেরকে এটাকে সংক্রমণটা কমাতে হবে। 3 নম্বর টিকা, যেটা মামুন সাহেব বললেন, এটাতে আমি মনে করি যে দেশের সরকারের একটা মেজর ফেলিওর, যে আপনি এতদিন পরেও
আপনি কত শতাংশ লোককে টিকা দিচ্ছেন? আর টিকার উপর কার উপর নির্ভর আমার জানার দরকার নাই। there are many sources of টিকা। এই যে চাইনিজের ওই যে লিক করে দিল বলল, ওখানে লেখাই আছে এটা গোপনীয় থাকবে মনে করে, তাহলে লিকটা কে করলো? তার কি কোনো শাস্তি হয়েছে? তো এই যে আপনার তাহলে আইন কোথায়, আইনের শাসন কোথায়? আপনার দায়িত্ব যদি কেউ তা করতে পারে তার জন্য শাস্তির বিধান আছে, শাস্তি হয় না। অতএব আমি মনে করি কতগুলো মেজর ফেলিউর, সত্য কথা বলতে কি, একটা হলো আমরা যথেষ্ট সময় পাওয়া সত্ত্বেও বাংলাদেশের ডিস্ট্রিক্ট টাউনের হসপিটালগুলোকে জি, আমরা যথেষ্ট শেষ পরিমাণে দিকে আছি অনুষ্ঠানে। হয় নাই স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। আর যথেষ্ট সময় পাওয়া সত্ত্বেও আমরা এনাফ টিকা আনতে পারি নাই। অন্তত একটা বয়সের উপরে যাদেরকে টিকা দেওয়া দরকার, যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়, বেশি আক্রান্ত হয়, তাদেরকে টিকা দেওয়ার জন্য এই ফেলিউর গুলা, যতই আমি সুন্দর সুন্দর কথা বলি, তাতে কিন্তু ফেলিউরকে আপনি সমাধান করতে পারবেন না। অনেক ধন্যবাদ, অতএব অনেক ধন্যবাদ জনাব আব্দুল আল মিন্টু। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি। জনাব মামুন রশিদ, তাহলে আমাদের কি একটু ঘাটতি এখনো রয়ে গেছে প্রস্তুতিতে? না, আমরা আগের থেকে হেলথ প্রোটোকলটা তো আমাদের ডাক্তার মহোদয়রা, আমাদের নার্স ভাই বোনেরা তারা বেশ এগিয়েছেন। আমাদের যেমন তাই মধুসূদন অবস্থা ছিল প্রথম দিকে, কি ব্যবহার করব, এটা ডক্টর তারেক আলমের আইভারমেকটিন বলুন কিংবা বিভিন্ন হসপিটালের ডাক্তাররা মিলে যে ইনিশিয়াল থেকে শেষ পর্যন্ত হেলথ প্রোটোকল, কিছুটা ব্যক্তি পর্যায়ের হসপিটালগুলো তার ক্যাপাসিটিও বেড়েছে। আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে যে জরুরি হাসপাতাল করা হলো সামরিক বাহিনীর সহায়তায়, সেটি ইটস এ পজিটিভ এডিশন। এগুলাকে আমরা ভালো মনে করি। আমরা একদিকে আশাবাদী, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী অনেক সুন্দরভাবে বলছেন যে আমরা টিকা রাজনীতিরও শিকার হয়ে গেছি। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে ওনারা খুব চেষ্টা করছেন। আমাদের দূতাবাসগুলোকে আরো অ্যাক্টিভ হতে হবে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরো অ্যাক্টিভ হতে হবে। প্রথম পর্যায়ে আমরা যে অনুরোধ করেছিলাম, যাদেরকে প্রথম পর্যায়ে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড দেওয়া হয়েছিল, তাদেরকে যাতে দ্বিতীয় পর্যায়ে 14 লক্ষ যাতে কোভিশিল্ড যাতে ভারত দিয়ে সহায়তা করে, সেই ক্ষেত্রে ভারত যুক্তি দেখিয়েছে তাদের রাষ্ট্রীয় এমবার্গো। সেইটা মাননীয় রাষ্ট্রদূতকে কয়েকদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল। উনি বলেছেন জুলাই মাসের শেষ নাগাদ উনি আশা করছেন সেটা আমাদের যে চুক্তি অনুসারে সেই কোভিশিল্ডটা আমরা পেতে পারি। ইতিমধ্যে আমরা চাই যে অতি দ্রুত সাইনোফার্মার সাথে চুক্তি শেষ হোক। কোভ্যাক্সের আন্ডারে যে আমরা মডার্নার টিকা পাচ্ছি, ফাইজারের কিছু টিকা আমরা পেতে পারি। সেই ক্ষেত্রে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের সহযোগীরা চেষ্টা করছেন যে অ্যাস্ট্রাজেনেকার টিকা আনা যায় কিনা যুক্তরাজ্য কিংবা কোভ্যাক্সের আন্ডারে। এগুলা অত্যন্ত ভালো উদ্যোগ। আমরা মনে করি যে পুলিশ বাহিনীর প্রায় 65,000 সদস্য এখনো টিকার বাকি আছেন, তাদেরকে অনতিবিলম্বে ফ্রন্টিয়ার কর্মী হিসাবে তাদেরকে টিকা দেওয়া হোক। এবং দ্বিতীয় বলা হয়েছে যে মেডিকেলের ছাত্রছাত্রী যারা 4th ইয়ার 5th ইয়ারের ছাত্রছাত্রী নার্সিং ইনস্টিটিউটে, তাদেরকে টিকা দেওয়া হোক। এমনকি আমাদের শিক্ষা ব্যবস্থার কিন্তু 12টা না 13টা বেজে গিয়েছে এই কোভিড কালে, একদম টোটালি পাবলিক ইনস্টিটিউশন গুলা। জি, আমাদের হাতে আর সময় নেই। জি, অনেক ধন্যবাদ, শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের মতো জনতন্ত্রে গণতন্ত্রে। আরো খবর ও বিশ্লেষণ শুনতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।